আজকে শুরু করব হচ্ছে তোদের খাদ্য স্বাস্থ্য ব্যাধি রোগের পরের চ্যাপ্টার, মানে চ্যাপ্টার, হ্যাঁ, খাদ্য উৎপাদনে উন্নতি সাধন, চ্যাপ্টার 10। খুব সোজা, কারণ একটা মাথায় ঢুকিয়েছি হিবিজিবি, অনেক অ্যান্টিবডি অ্যান্টিজেন পড়ে নিয়েছিস, রোগ পড়ে নিয়েছিস। নাও কামিং টু দ্য পয়েন্ট, চ্যাপ্টার 10। চ্যাপ্টার 10 চ্যাপ্টার 10। তো চ্যাপ্টার 10-এ কি আছে? খাদ্য উৎপাদন এবং তার উন্নতি সাধন। তাহলে শুধু খাদ্য উৎপাদন করলেই হবে না, সেটাকে কি করে আমরা উন্নতি সাধন করতে পারবো। বেসিক আগে বইয়ে দেখার দরকার নেই, কয়েকটা কথা বলবো। প্রথম যে কথাটা আসছে, যেমন ধর দিনকে দিন যত দিন যাচ্ছে চাষের জমি কিন্তু কমে যাচ্ছে। এখন চাষের জমি কমছে কিন্তু মানুষের চাহিদা কিন্তু বাড়ছে, কারণ মানুষের সংখ্যা বাড়ছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে চাষের জমি যদি কমে যায় তাহলে খাবার তো উৎপাদন কমে যাচ্ছে, আর খাবার উৎপাদন যদি কমে যায় তাহলে মানুষের মধ্যে খাবার সংকট দেখা যাবে। তাহলে তো বেশ একটা বড় সড়ো প্রবলেম আসছে। তো সেই প্রবলেমটাকে সলভ করার জন্য বিজ্ঞানীরা কি করলো, বলছে হোক আমার কম জমি, কিন্তু এক একটা জমিতে আগে যদি 10 কুইন্টাল ধান উৎপন্ন হতো, এখন সেটার থেকে আমি 100 কুইন্টাল ধান উৎপন্ন করব। তাহলে চাহিদাটাকে মেটাতে পারছি, বোঝা গেল? তাহলে কি করে করব? এটা একটা বড় প্রশ্ন, যে মুখে বলা আর কার্যক্ষেত্রে করা এটা তো সম্ভব নয়। আমি যদি আমার এই রুমটাতে বলি 100 জনকে বসাবো, মুখে বলা হবে, করা হবে না। হবে যদি এই ঘরটাকে আমি স্তর লেভেলে 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 ভাগ করে দিই, বোঝা যাচ্ছে? তাহলে ওটাকে প্ল্যানিং করতে হবে। ঠিক একই রকমভাবে বিজ্ঞানীরা প্ল্যানিং করলো। তো সেই বিজ্ঞানটা যেটা, তাকে বলবো কৃষি বিজ্ঞান। যে কি করে করব, আলটিমেট আমাকে করতে হবে। অ্যাট এনি কস্ট উই হ্যাভ টু প্রডিউস মোর অ্যান্ড মোর প্রোডাক্ট, সো দ্যাট দ্য ডেফিসিয়েন্সি অফ প্রোডাক্ট যেটা আছে সেটার থেকে আমরা মুক্তি পেতে পারি। সেটার জন্যই তোদের এই ক্লাস 12-এর চ্যাপ্টার 10টা, যাকে এটা হচ্ছে একটা বেসিক ভূমিকা দিলাম, ভূমিকা। এরপরে আমরা যেটা আসছি, যে কোথায় পড়া হয়। অ্যাপ্লায়েড জিওলজি শুনেছি, অ্যাপ্লায়েড বোটানি। অ্যাপ্লায়েড বোটানি, অ্যাপ্লায়েড বোটানি মানে কি? বই পড়া আর সেটাকে কার্যক্ষেত্রে লাগানো, দুটোর মধ্যে পার্থক্য আছে। অ্যাপ্লিকেশন করা। তাহলে বোটানি মানে উদ্ভিদ বিজ্ঞান। আমাদের খাদ্য উৎপাদন বলতে বেসিক্যালি প্রথম দিকটাই আমরা পড়বো উদ্ভিদের খাদ্য, মানে ধান, গম, শাকসবজি এইসব নিয়ে। পরে আমরা পড়বো প্রাণী। তাহলে প্রাণীদের উৎপাদন জিনিসটা, সেটা কিন্তু জুলজির আন্ডারে, জীববিদ্যার মধ্যে পড়বে। প্রথমে যেটা আসছে বোটানির মধ্যে। এখন খাতায় কলমে অনেক কিছু লেখা সম্ভব, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে অ্যাপ্লিকেশন করতে গিয়ে আমাদের নানা প্রবলেমসের সম্মুখীন হতে হয়। সেজন্য যে শাখাতে আমরা পড়া বা জানার জ্ঞানটাকে অ্যাপ্লিকেশন করব, তাকে বলবো অ্যাপ্লায়েড বোটানি বা অ্যাপ্লিকেশন যেটাতে করছি। তো এইটার মধ্যে একটা শাখা হচ্ছে উদ্ভিদ প্রজনন বিদ্যা, মানে হচ্ছে শাখাটার নাম উদ্ভিদ প্রজনন বিদ্যা। আর উদ্ভিদ প্রজনন বিদ্যা কি না, উদ্ভিদের মধ্যে প্রজনন ঘটিয়ে যদি আমরা প্ল্যানিং মাফিক প্রজনন ঘটাতে পারি, তাদের সংখ্যা যদি ঠিকঠাক করে বৃদ্ধি করতে পারি, তাহলে ফল উৎপাদন বেশি হবে। ফল মিনস ইন দ্য সেন্স শস্য উৎপাদন বেশি হবে। তাহলে আমরা একটা ক্রাইসিস থেকে মুক্তি পেতে পারবো। তো সেই শাখাটাকে নিয়ে আমাদের প্রথম দিকে মোটামুটি একটা পড়াশোনা করতে হবে। তাহলে উদ্ভিদ প্রজনন বিদ্যা কাকে বলে না, উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায় আমরা প্রাকৃতিক যে কৃষি শস্য আছে, মানে ধান, গম, চাল, ডাল, আলু, এই সমস্ত কিছু জিনগত বা তার প্রজননগত পরিবর্তন ঘটিয়ে বেশি পরিমাণে যদি ফসল উৎপাদন করি বা উৎপাদন করতে সক্ষম হই, যে পদ্ধতিতে, তাকে বলবো আমরা উদ্ভিদ প্রজনন বিদ্যা। এখন উদ্ভিদ প্রজনন বিদ্যার কিছু লক্ষ্য বা উদ্দেশ্য আছে, মানে এইমস।
মানে কেন করব, why we are going to occurring this type of techniques, বা যেটাকে বলে প্ল্যান্ট ব্রিডিং। ব্রিড হচ্ছে প্ল্যান্ট ব্রিডিং বলে, উদ্ভিদ প্রজনন বিদ্যা। এখন প্রথম আসছি আমরা, সেটা হচ্ছে উচ্চ ফলনশীল বীজ উৎপাদন করতে। উচ্চ ফলনশীল বীজ। এখন উচ্চ ফলনশীল বীজ আমরা কেন তৈরি করব? যেমন হচ্ছে ধর অনেক বেশি পরিমাণ যে পেঁপে গাছটাতে পেঁপে দেয়, সেই পেঁপে গাছটা আমরা লাগাবো না যে পেঁপে গাছটায় কম পেঁপে দেয় সেটা লাগাবো? অবভিয়াসলি যেটা বেশি দেয় সেটা লাগাবো। তাহলে সেই জিনিসটাকে আমাদেরকে বাঁচতে হবে, এবং কোন বীজটা লাগালে আমরা যে গাছটা পাবো সেই গাছটায় অনেক বেশি উচ্চ ফলনশীল এবং অনেক উন্নত মানের ফসলটা হবে। বাঁকা টেরা পেঁপে হচ্ছে, ভালো দেখতে নয়, বাজারে সেটার দামও থাকে না বেশি, কিন্তু নিটল দেখতে যে পেঁপেটা হয় বা সবুজ একদম সুন্দর, তাহলে সেটার দাম বেশি হয়। আলটিমেট আমাকে অর্থনৈতিক এবং তার গুণগত মান সম্পর্কে জানতে হবে, তাহলে সেটাকে আমরা দেখতে হবে। তাহলে প্রথম পয়েন্টটা হলো উচ্চ ফলনশীল বীজ তৈরি করতে এবং উদ্ভিদ সৃষ্টি করতে। 2 নম্বর আসছে ফসলের গুণগত মান বৃদ্ধি করতে। গুণগত মান বৃদ্ধি করতে। নাও কামিং টু দ্য পয়েন্ট, হোয়াট ইজ গুণগত মান? গুণগত মান বলতে একটা ধর মুসুর ডাল, সেই মুসুর ডাল আমরা জানি প্রোটিনের উৎস। একটা প্রজাতি আছে যার মধ্যে ধর 7% মুসুর ডালের প্রোটিন আছে, কিন্তু আরেকটা প্রজাতি আছে যেখানে হচ্ছে 50% প্রোটিন আছে। আমরা অবভিয়াসলি 50% প্রোটিনযুক্ত মুসুর ডালটাই খাবো। তাহলে তার গুণগত মান মানে কোন আমটার মধ্যে বেশি মিষ্টি বা কোন আমটার মধ্যে খুব বেশি পরিমাণে প্রয়োজনীয় জিনিসপত্র আমাদের যেগুলো লাগে সেগুলো আছে, অবভিয়াসলি সেটার দিকে আমরা ঝুঁকবো। তাহলে সেটা বেশি বেশি তৈরি করার চেষ্টা করব। এরপরে আমরা আসছি প্রতিরোধক ভ্যারাইটি তৈরি। প্রতিরোধক, দেখো রোগ হলে তার বিরুদ্ধে ওষুধ খেয়ে সেটাকে সারানো, এটা একটা আলাদা ব্যাপার। কিন্তু আমি আগের থেকেই যদি প্রোটেকশন নিই তাহলে তো রোগটা আমার শরীরে হবে না। তাহলে রোগ হলে যে 4 দিন বা 5 দিন আমাকে বিছানায় পড়ে থাকতে হয়, তাহলে সেটা হবে না, আমরা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবো। ঠিক একইভাবে উদ্ভিদের ক্ষেত্রেও তাই। রোগ যদি হয়ে যায় তাহলে সেই রোগটাকে হয়তো সারানো যেতেও পারে, না সারানোও যেতে পারে। যদি না সারানো যায় আমাদের কিন্তু ফসলে প্রচুর ক্ষতি হয়, কিন্তু যদি সারানো যায় তাহলেও একটা নির্দিষ্ট সময় লাগবে, যেই সময়টাতে ফসলটার বৃদ্ধি ব্যাহত হবে, শারীরিক দিক থেকে নানা পরিবর্তন আসবে তো সেইটা করতে দেওয়া চলবে না। তাহলে আমরা কি করব না, ফসলটার জিনগতভাবে এমন পরিবর্তন করব যাতে ও অলরেডি প্রতিরোধ করতে পারে রোগের বিরুদ্ধে, যাতে তার শরীরে রোগটা না হয়। যেমন আমরা to fight against corona we are using masks, we are using sanitizer, we are using all type of protections. So আমরা চাইছি যাতে আমাদের রোগটা না হোক, তেমনি উদ্ভিদরাও চাইছে ওদের শরীরে যাতে রোগটা না হয়, সেজন্য উদ্ভিদের শরীরে আমরা আগের থেকেই প্রোটেকশন দিয়ে রাখছি, তাই প্রতিরোধক ব্যবস্থা দেব। এখন কিভাবে প্রতিরোধ ব্যবস্থা করব, মানে কার কার বিরুদ্ধে প্রতিরোধ করব? এই প্রতিরোধের মধ্যে 1 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে রোগ প্রতিরোধ করব। উদ্ভিদেরও তো রোগ হয়, মানুষের তো শুধু হয় না, তাহলে সেই রোগকে আমরা প্রতিরোধ করব। ঠিক আছে, সেই রোগকে প্রতিরোধ করতে কি হয়, যেমন নতুন প্রজাতির একটা গম উৎপন্ন হয়েছে, গমের নাম হচ্ছে সোনেরা, সোনার থেকে সোনেরা, সোনেরা 64। ঠিক আছে, এই সোনেরা 64 কি করে না, ও হচ্ছে কোনো রোগ ও শরীরে চটজলদি তৈরি করে নিতে পারে না। যেমন এখানে উপস্থিত আমাদের মধ্যে যার অ্যান্টিবডি খুব ভালো, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো, তাকে করোনা কিন্তু অ্যাটাক করতে পারবে না, কিন্তু অন্যদের সহজেই অ্যাটাক করে ফেলে। তাহলে একটা গেল রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য। 2 নম্বর আসছি পেস্ট বিরোধী কাজ করবে। পেস্ট, এখন পেস্ট জিনিসটা এই যে পঙ্গপাল অ্যাটাক করছে, এখন ধর আমার খেতে খুব ভালো লাগে একটা মিষ্টি কালো জাম, কিন্তু কালো জামের উপরে আমি কেরোসিন ছড়িয়ে দিলাম, আমি আর জন্মে কি কালো জামের দিকে যাব না। সেরকম পঙ্গপাল শস্য খেয়ে দিচ্ছে। তো কিছু প্রজাতি করছে
এমন কিছু চেঞ্জ করছে তার শরীরে টেস্টিং এর বা কথাগুলো আসছে না। তো পেস্টের বিরুদ্ধে কাজ করতে হবে যাতে ও না খায়, খেতে যাতে ওদের ভালো না লাগে। সেই জন্য কিছু প্রজাতি তৈরি করতে হবে, যে প্রজাতিগুলো ইজিলি, যে প্রজাতিগুলো আমাদের আমাদের নয়, উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পেস্টকে অ্যাটাক হতে দেবে না। যেমন হচ্ছে বিটি কটন বলে একটা কটন তৈরি হয়, বিটি কটন তুলোর একটা প্রজাতি। তুলোকে বিভিন্ন অ্যাটাক করে শেষ করে দিচ্ছিল, তুলো তৈরি হতে দিচ্ছিল, কাপাস তুলো যেটাকে বলা হয়। তার বিরুদ্ধে বিটি কটন বলে একটা প্রজাতি তৈরি করলো, যেটাকে দেখা যাচ্ছে তার শরীরে সেই বিটি কটনের মধ্যে কিন্তু আর কোনো জার্মের অ্যাটাক আসছে না। তাহলে এইটা এই ধরনের প্রতিরোধ হয়ে গেল। এরপর আরেকটা প্রতিরোধ হচ্ছে পীড়ন প্রতিরোধ। এখন পীড়ন মানেটা কি? পীড়ন মানে হচ্ছে এই যে বন্যা হলে কি হয়, শস্যগুলো জলের মধ্যে ডুবে যেতে পারে। খরা হলে কি হয়, জল একদম পায় না। তাহলে এই যে একটা হার্শ কন্ডিশন, একটা বাজে সিচুয়েশন, এই বাজে সিচুয়েশনের হাত থেকে রক্ষা করবে কে? রক্ষা করবে না গাছ নিজেই নিজেকে। যদি 4 দিন জলে ডুবে থাকে তবু গাছটার কিছু হবে না, বা অনেক দিন যদি জল না পায়, কম জল পায়, তবু সে বেঁচে থাকতে সক্ষম। কিছু ভুট্টার প্রজাতি আছে যারা হচ্ছে এই ধরনের পরিবর্তন হয়েছে। সেই জন্য সেই ভুট্টা দেখবি বেশিরভাগ ক্ষেত্রে পাঞ্জাব টাঞ্জাব এই রিজিয়নে, যেখানে জলের পরিমাণ অপেক্ষাকৃত একটু কম, সেখানে কিন্তু ভুট্টা চাষ খুব ভালো হয়। ঠিক আছে, হ্যাঁ। এরপরে আসছে খারত্ব সহনশীল, মাটির খারত্বের। হ্যাঁ, রাস্ট রোগ। আচ্ছা, হ্যাঁ, রাস্ট রোগ হচ্ছে ধান গাছে হয়, যেটাকে বলে মরিচা রোগ। ধান গাছের ধর এরকম পাতা হয় তো, হ্যাঁ, ধান গম যেটাই হোক, খুব কাছাকাছি প্রজাতি তো, ধান গম এই ধরনের প্রজাতির পাতাতে যদি লম্বা লম্বা খয়েরি দাগ পড়ে যায়, বা ধর যে কাণ্ডটা আছে, ওদের তো কাণ্ড বলা উচিত নয়, ওই আর কি, যেটাতে উঠে যায় মোটামুটি ভেতরে, সেই কাণ্ডটা, নরম কাণ্ড যেটা, তার গায়ে যদি এরকম লম্বা লম্বা দাগ পড়ে যায়, তাকে বলে মরিচা রোগ বা রাস্ট। খয়েরি কালারের হয়, মোর্চের মতো দেখতে হয়, তাকে বলে মরিচা রোগ। ঠিক আছে, তো এখন আমরা আসছি খারত্ব সহনশীলতা। পীড়ন যেমন, হ্যাঁ, পতঙ্গের কারণ, ব্যাকটেরিয়ার কারণে, ভাইরাসের কারণে আছে, পরে সমস্ত কিছু পাবে তোমরা। তো এরপর আসছি আমরা খারত্ব সহনশীলতা। কি পাচ্ছি? খারত্ব যদি মাটির খারত্ব বেশি হয় বা খারত্ব যদি কম হয়, তাহলে তার উপর নির্ভর করে কিন্তু আমাদের উদ্ভিদগুলো, একবার হোল্ড করতো, ক্ষারকত্বের উপর নির্ভর করেও কিন্তু অনেক সময় গাছ ডিপেন্ড করে। যদি মাটির ক্ষারকত্ব বেশি হয় তাহলে অনেক গাছ কিন্তু মারা যায়, সেটা সহ্য করতে পারে না। ঠিক আছে, তো কিন্তু এমন প্রজাতি তৈরি করব যারা যদি ক্ষারকত্বের পরিবর্তনও হয় তবু তাদের কিছু হবে না, সহনশীল ব্যাপারটাতে। তো কি করে? হ্যাঁ, এটাও হচ্ছে কিছু ভুট্টার প্রজাতি আছে, সেই ভুট্টার প্রজাতিগুলো এগুলো কিন্তু সহ্য করতে পারে। এই গেল তোদের যে ফসলের গুণমান কি করে বৃদ্ধি হচ্ছে, এবং তারপরে এলো প্রতিরোধ ব্যবস্থা। প্রতিরোধ নিয়ে বললাম, এই 3 নম্বর পয়েন্ট, প্রতিরোধ নিয়ে আমরা আলোচনা কিন্তু করলাম। নাও নেক্সট কামিং টু দ্য পয়েন্ট যে বৃদ্ধির ধরন পরিবর্তন। 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে বৃদ্ধির ধরনকে পরিবর্তন করব। 4 নম্বর পয়েন্ট, বৃদ্ধির ধরনকে পরিবর্তন করব। এখন বৃদ্ধির ধরন পরিবর্তন বলতে কি বোঝাচ্ছে বা জিনিসটা কি? কিছু উদ্ভিদ আছে যারা হচ্ছে খুব তাড়াতাড়ি বাড়ে না, অনেক সময় লাগে। তাহলে একটা জমিতে আমি একটা গাছ লাগালাম, আলু গাছ লাগালাম, সাপোজ 1 বছর ধরে আলু হচ্ছে, তাহলে পুরো বছর জুড়ে যদি আলু লাগায় তাহলে তো আমার লোকসানের রান করছে, ওই মাটিটাকে তো, ওই চাষটাকে তো আর অন্য কিছু করতে পারছি না।
সেজন্য তাড়াতাড়ি উৎপন্ন করব, সেজন্য যে জিনিসটা করব সেটা হচ্ছে বৃদ্ধির, তাহলে আমি চেঞ্জ করব। আরেকটা জিনিস হয়, ধান গাছ খুব লম্বা লম্বা হয়ে গেল, বড় বড় ধান গাছ, এখন একটু বাতাস দিলেই ধান গাছগুলো মাটির সাথে মিশে গেল, বা শেষ, সব শেষ। সেই জন্য ছোট 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 ধান গাছের প্রজাতি হচ্ছে। এখন শুয়ে গেলে কি হবে, ওই ধানগুলো মাটির সাথে মিশে যাচ্ছে, কারণ মাটির থেকে ওখানে আবার অঙ্কুরিত যদি হয়ে যায় ওই ধানগুলোর থেকে আবার গাছ হয়ে যাবে, তাহলে আর তুই ধানই পাবি না বা আলাদা করতে পারবি না। তো সেই হ্যাঁ, এখন কাটছে, মানে ক্ষতি হয়ে গেছে। আমফান এসেছিল তো, আমফানে প্রচুর ক্ষতি দিয়ে ফেলেছে। আমার মাসিমণি, মানে আমার একটা মাসিমণির বাড়ি গ্রামে, তো তাদের বাড়িতে কি হয়েছে না, ওরা মানে খুব ভালো টাইমে কেটেছে। আমফান যেদিন এসেছে তার আগের দিন ধান কাটাটা শেষ হয়েছে। আমি বলছি সেরা টাইমিং, তোদেরও তাই? আমি বলছি সেরা টাইমিং তো। এতে কি হচ্ছে, তো ধান গাছগুলো লম্বা হলে ক্ষতি, সেই জন্য বেটে বেটে ধান গাছ তৈরি করছে। এখন বেটে ধান গাছ তৈরি করবো কি করে? আমি জোর করে তাদের সাথে চিপে চিপে বেটে করতে পারবো না, জিনের পরিবর্তন ঘটাতে হবে। তাহলে এইসব কিন্তু ঘটাবো আমরা ল্যাবরেটরিতে, গন্ডগোলটা পাকাবো ল্যাবরেটরিতে, অ্যাপ্লিকেশনটা দেখবো মাঠে। বোঝা যাচ্ছে? এই হচ্ছে ব্যাপার। এরপরে আসছে যে আমাদের কিটা বল, বুঝতে পারছি না, আরেকবার বল। আচ্ছা, প্লাস্টিক চাল ওরকম নয়। প্লাস্টিক চাল বা প্লাস্টিক ডিম পুরো মানুষ তৈরি করেছিল, ইচ্ছে করে করেছিল, মানুষের ক্ষতি করবে বলে করেছিল। চাষ করতে তো অনেক বেশি সময় লাগে, ওইসব না করে প্লাস্টিক দিয়ে চাল বানিয়ে দিচ্ছে। তাহলে কি পরীক্ষাগারে বাড়ানো যায়? প্লাস্টিক দিয়ে চাল, প্লাস্টিক দিয়ে বাঁধাকপি, প্লাস্টিক দিয়ে দুনিয়ার সব কিছু, ডিম, সব কিছু বানানো যায়। মানে বাঁধাকপিটা দেখে আমি অবাক হয়েছিলাম যে হাউ ইটস পসিবল, মানে আই জাস্ট কান্ট বিলিভ দ্যাট, যে একদম পিওর বাঁধাকপির মতোই দেখতে, কিছুতেই তুই ধরতে পারবি না। জলের মধ্যে ছাড়ছে প্লাস্টিকের একটা একটা করে খোলক, যেমন বাঁধাকপিগুলো একটা একটা করে খোলক ছাড়ানো হচ্ছে, তারপর সেটাকে গুঁড়িয়ে নেওয়া হচ্ছে, ঠিক বাঁধাকপির মতো তৈরি করে দিচ্ছে। মানে অবাক অবাক কাণ্ড। ডিম বোঝা যায় না, কিন্তু ডিমের কুসুম আমার হাতে যদি দিস, একটা অরিজিনাল কুসুম, একটা এমনি প্লাস্টিক কুসুম, যদি ওপর থেকে যদি ড্রপ ফেলি, তাহলে প্লাস্টিক কুসুমটা দেখবো জাম্প খাচ্ছে, মানে বলের মতো জাম্প খাবে, কিন্তু এমনি কুসুমটা হলে ফেটে যাবে। রামসাগর আর ওন্দাতে কিন্তু পাওয়া গেছে। বিষ্ণুপুরে যে আমরা খাচ্ছি না সেটাও আমরা বলতে পারছি না। ওন্দাতে যখন ঢুকে গেছে, রামসাগরে যখন ঢুকে গেছে, বিষ্ণুপুর আর কোন রাজার দেশ ভাই? হ্যাঁ, এটাও হতে পারে, এটাও কিন্তু খুব বেশি সম্ভাবনা আছে, এটাই হতে পারে। ধরাটা পড়েছে ওন্দাতে বা রামসাগরে, অত বোঝা যাবে না, ঠিক আছে, অত বোঝা যাবে না। যাই হোক, যেটা ঠিক বলছিলাম সেটা বলি। এই হচ্ছে মেন ব্যাপার। এরপরে আসছে আমরা যে আর বাকি যেগুলো আছে খুব এদিক সেদিক ব্যাপার আছে, মোটামুটি এই 4টে জিনিস জানলেই হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে উদ্ভিদ প্রজনন বিদ্যার পদ্ধতি, মানে প্রজনন এই যে ঘটছে, এটা তো এম গেল, মানে লক্ষ্য গেল, এতক্ষণ ধরে লক্ষ্য যে কেন করব সেটা বোঝাতে পারলাম। সহজ, এগুলো বোঝার কিছু নেই। আমি যে গল্প বলছি ওই গল্পের মতো একটু মনে রাখলেই হয়ে যাবে, এটা পুরো গল্প, এর বাইরে কিছু নয়। কিন্তু প্রথম দিকটা, মানে আজকে যেটা পড়াবো একটু মাথায় ঢোকাবার জায়গা আছে, কালকের থেকে যেগুলো আছে সেগুলো একদম পাতি গল্প, মানে গল্প ভাবলে গল্প, না হলে খুব জটিল। এখন উদ্ভিদ প্রজনন বিদ্যার জন্য বা এগুলো নিয়ে কাজকর্ম করার জন্য বিভিন্ন বিজ্ঞানের বিভিন্ন শাখা, বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট আছে। এখন ইনস্টিটিউটগুলো নামগুলো অনেক সময় দেয়, বিভিন্ন বইয়ে দেখবি তোদের আছে, যদি না থাকে আমাকে বলিস। যাদের ছায়ার বইটা আছে তাদের ছায়ার বইটাতে আছে, যাদের এমনি 7টার বইটা আছে আমার খেয়াল হচ্ছে না আছে কিনা, আছে না, 3-4টে নাম আছে। ওই 3-4টে নাম আমি বলা যা, বইয়ে লেখাও একই ব্যাপার। তো বইয়ে দাগ দে, ওই 4টে নাম কিন্তু ঝেড়ে মুখস্থ, ফুল ফর্ম। যেমন হচ্ছে
RRI, তার ফুল ফর্ম হচ্ছে রাইস রিসার্চ ইনস্টিটিউট। কোথায় অবস্থান করে? কটকে। 7টার বইটা যাদের আছে তারা কি পেয়েছিস? হ্যাঁ বল, জোরে বল। আছে না? আচ্ছা, কত নম্বর পাতায় আছে বল? 543 পাতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো আমি তো এরপর পদ্ধতি সমূহই পড়াচ্ছি। 543 পাতায় যেগুলো আছে নামগুলো কিন্তু ঝেড়ে মুখস্থ, আমি বলেও কোনো লাভ নেই ওটা, ঠিক আছে? আমি ওগুলো করতে দিতে পারবো না, নাম আর কি বলবো, কোথায় কে আছে, কি আছে? ঠিক আছে, ওই 3টেই কর, তারপরে যদি দরকার হয় আমি পাঠিয়ে দেবো গ্রুপে, ঠিক আছে? ঠিক আছে, এরপরে আমরা আসছি পদ্ধতি। তো পদ্ধতির মধ্যে ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশন অফ প্ল্যান্ট। উদ্ভিদকে ইন্ট্রোডাকশন করতে হবে। ইন্ট্রোডাকশন জিনিসটা, অনেক উদ্ভিদ অনেক খাবারই আমরা খাই, কিন্তু যেটাতে দেখতে হবে অর্থনীতির দিক থেকে আমরা লাভ পাবো, কম সময়ে তৈরি করতে পারবো, সেটাকেই আমরা বাঁচবো। ইন ইন্ডিয়া অ্যাকর্ডিং টু এনভায়রনমেন্ট কোনটা সব থেকে বেশি চাষ হয়? ধান। ধান মানে আমি সরি, ওই ইন ওয়েস্ট বেঙ্গল ধান চাষ হয়। বর্ধমানে শুধু ধান চাষই হয়। বর্ধমান হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেশি ধান চাষ হয় বর্ধমান, ধানের ভান্ডার বলা হয়। কেন না ওই জায়গার এনভায়রনমেন্ট ধান চাষের জন্য বেস্ট। তো ইন্ট্রোডাকশন ফার্স্ট, বর্ধমান ধান চাষ কি করে এলো? যদি আমরা আজ থেকে কয়েক হাজার বছর পিছিয়ে যাই, তখন দেখব প্রথম দিকে হয়তো ধান, গম, আলু, ভুট্টা সব কিছুই লাগানো হয়েছিল, কিন্তু দেখা গেল এই জায়গাটাতে ধান চাষটা খুব ভালো হচ্ছে। মানে ইন্ট্রোডাকশন করা হয়েছিল সমস্ত প্ল্যান্টসগুলোকে, কিন্তু দেখা গেল ওখানের মাটি এবং ওখানের ওয়েদারে সব থেকে ভালো কাজ করছিল ধানের পক্ষে উপযোগী, তাই ওখানে মানুষ ধানটাই নিয়ে এলো, ধানটাকেই কিন্তু নিল। বোঝা গেল? সেরকম যে জায়গাতে আখ হয় সে জায়গায় আখ, যে জায়গায় ভুট্টা হয় সে জায়গায় ভুট্টা। পাঞ্জাব হরিয়ানা শুধু গমের চাষ, গম তো গম। তাহলে জোয়ার, বাজরা, রাগি, বার্লি এগুলো হয়। তাহলে এগুলো হচ্ছে, তাহলে কার কার উপর নির্ভর করে আমরা এই চয়েস করব? এক হচ্ছে এনভায়রনমেন্ট মানে জলবায়ু, তার মাটি এবং সেখানে চাষের পদ্ধতির ধরন এবং জলের অ্যাভেলেবিলিটির উপরে, যেগুলো মেন লাগে। এই 3 ধরনের জিনিসের উপরে, একটা হচ্ছে জলবায়ু, মাটি এবং কি বললাম, জলের সহজলভ্যতা। এর উপরে ভিত্তি করে আমরা বিভিন্ন ধরনের উদ্ভিদকে চয়েস করব। এটা হয়ে গেল ইন্ট্রোডাকশন, ঠিক আছে? এখন ইন্ট্রোডাকশনকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। এই যে প্রাথমিকভাবে যে ইন্ট্রোডাকশনটা করছি আমরা, এটাকে কি বলে? প্রাথমিক। মানে কি, নিজের থেকে করলাম, কিছু জিনিসকে দেখে তাকে চয়েস করে নিলাম। এখন আরেকটা আছে যেটাকে বলে গৌণ। এখন গৌণটা কি হতে পারে? ধর আমাদের এখানে ধান চাষের জন্য উপযোগী, গম চাষের জন্য উপযোগী নয়। এখন বিজ্ঞানীরা বলল, গম তুই উপযোগী নোস, কিন্তু তোকে হতেই হবে। কি করে করবো না, তো জিনের পরিবর্তন ঘটাবো। তাহলে কি, জোর করে কৃত্রিম করে তার জিনের পরিবর্তন ঘটিয়ে আমি তাকে উপযোগী করে তুলছি। তাহলে সেটাকে কি বলবো? গৌণ ইন্ট্রোডাকশন। তাহলে প্রাথমিক ইন্ট্রোডাকশনে কিন্তু প্রকৃতি যাদেরকে দেবে তাদেরকেই আমরা চয়েস করতে পারবো, কিন্তু গৌণ ইন্ট্রোডাকশনে আমার যাকে ইচ্ছে তাকে করতে পারবো থ্রু দ্য চেঞ্জ অকার ইন জিন। এখন আসছি আমরা উদ্ভিদের প্রবর্তনের পদ্ধতি। উদ্ভিদের প্রবর্তন মানে কি? ধর কিছু একটা জিনিস প্রবর্তনের পদ্ধতি, মানে আমি কিভাবে বোঝাবো প্রবর্তন। সাপোজ ধর স্ট্রবেরি, যদিও হবে না, হয় খারাপ হয়। লিচু এক জায়গায় হয়, কমলা লেবু দার্জিলিংয়ে হয়। এখন আমি এখানে রাজা, আমার খুব শখ গেল
যে আমি এখানে একটি কমলালেবুর বাগান করব, ঘুরে বেড়াবো, দিয়ে কমলালেবু খাবো। ঠিক আছে, আকবর বানিয়েছিল। আকবর কমলালেবুর বাগান বাগায়নি, আঙুরের বাগান বানিয়েছিল। ঠিক আছে, আকবর এখনো সেই জায়গাটা আছে দিল্লিতে। তো আঙুরের বাগান বানিয়েছিল। আঙুর তো হয় না এই রিজিয়নে, জোর করে নিয়ে এসে লাগানো হয়েছিল। এই জিনিসটাকে বলে প্রবর্তন, নতুন কিছু প্রবর্তন করা। ঠিক আছে, এখন একদমই তাই। তার জন্য কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। অনেকের দিকে শখ থাকে, আমারই একটা পরিচিত আঙ্কেলের শখ আছে অর্কিড লাগানো। অর্কিড তো শীতের দেশের গাছ, আমি নিজেও লাগিয়েছিলাম। তো সেটাকে রাখতে গেলে তাকে প্রপার আবহাওয়া তৈরি করতে হবে। ওই আঙ্কেল দিনে 10 বার করে একটা চটের ঘরের মতো বানিয়েছিল মোটা, ওর উপরে জল দিত, তাহলে ওই ভেতরটা কি ঠান্ডা একটা আবহাওয়া তৈরি করতো। তাহলে কৃত্রিম আবহাওয়া তৈরি করতে হবে, সেটা পরের ব্যাপার। সবার আগে অর্কিডটাকে আনতে গেলে সব থেকে ঝামেলা, আনতে আনতেই তো মরে যাবে। সেই জন্য অনেকগুলো পদ্ধতি নিতে হয়। যেটা হচ্ছে, প্রথমে হচ্ছে জার্ম প্লাজম থিওরি, যেটাকে বলে জার্ম প্লাজমটাকে সংগ্রহ করতে হয় ফার্স্ট। প্রথমে যেটাকে নিয়ে আসবো, ধর বিদেশ থেকে, আমেরিকার থেকে আমরা একটা জিনিসকে নিয়ে আসবো, সেজন্য আমরা আমেরিকাতে ওই গাছটাকে সংগ্রহ করলাম, তো সেটাকে আমরা বলবো জার্ম প্লাজম সংগ্রহ। 2 নম্বর আসছি, ওই সংগৃহীত জিনিসটাকে প্রেরণ করব। এবার কিভাবে আনবো সেটা আমার দেখার ব্যাপার না। প্রেরণ মানে পাঠাবো। সেটাকে আমরা এরোপ্লেনে আনতে পারি, সেটাকে আমরা হেঁটে হেঁটে আনতে পারি। হেঁটে হেঁটে আনলে নিশ্চয়ই মারা যাবে। যত স্পিডে পারবো সেটাকে আনার চেষ্টা করব। এবার 3 নম্বর স্টেপ হচ্ছে কোয়ারেন্টিন। ও স্যার যা খুশি বলে দিচ্ছেন যে। এখন কোয়ারেন্টিন মানে কি? বাইরের থেকে আসা মানুষজনকে 14 দিন ঘরের মধ্যে গৃহবন্দী করে রাখা হচ্ছে। এটার কারণ হচ্ছে যাতে ওই ব্যক্তির মধ্যে বাইরের থেকে যদি কোনো করোনা এসেছে, তো সেই করোনা সাধারণ মানুষের মধ্যে ঢুকবে না। এক্ষেত্রেও তাই না, উদ্ভিদের করোনা হবে না, সেটাই বলছি জিনিসটা কি। এক্ষেত্রেও তাই ধর বিদেশে উদ্ভিদের কোনো একটা রোগ হয়, যে রোগটা আমাদের এখানে হয় না উদ্ভিদের। এখন ওই যে গাছটাকে নিয়ে এলাম বিদেশ থেকে, ওর মধ্য দিয়ে এখানে নতুন রোগ ইন্ট্রোডিউস করে গেল। যেমন করোনা হচ্ছে, করোনা চীন থেকে ঢুকে গেল আমাদের এখানে, ঠিক এইরকম উদ্ভিদের কোনো একটা রোগ চলে আসতেই পারে। সেই জন্য প্রপার প্রোটেকশনের সাথে ওকে কিছু দিন আলাদা করে রাখা হয় এবং তার মধ্যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া আছে কিনা দেখা হয়, মানে স্যানিটাইজ করা হয়। তো সেই জন্য এটাকে বলা হয় কোয়ারেন্টিন। তাহলে বুঝতে পারছি, শুধু মানুষের কোয়ারেন্টিন হয় না, বিদেশ থেকে যারা আসে তাদেরও কোয়ারেন্টিন হয়। কি সমস্যা! এরপরে হচ্ছে তালিকা প্রস্তুত করতে হবে, মানে লিস্ট। কি করব আমরা? লিস্ট তৈরি করব বা তালিকা প্রস্তুত করব। হ্যাঁ বল। হ্যাঁ, অনেকটা বলতে পারি, সেটাই ক্যাটালগ তৈরি। তো কি না, একটা লিস্টিং করলাম যে এই লিচু গাছটা এনেছি আমি জাপান থেকে, এই আঙুর গাছটা এনেছি আসাম থেকে, দার্জিলিং থেকে এই কমলা লেবুটা এনেছি, দিয়ে ট্যাগিং করে 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 রাখলাম। এরপর যার যেমন দরকার সেই অনুযায়ী গাছগুলোকে দিলাম এবং সেই এনভায়রনমেন্টে গাছগুলো লাগানোর তৈরি করলাম। হবে না কেন? হবে। যদি সেই এনভায়রনমেন্ট আমি তৈরি করতে পারি, হবে না কেন? অবশ্যই হবে। এরপরে আসছি, এই যে উদ্ভিদের এই প্রবর্তন করলাম, নতুন প্রবর্তন করলাম, তার সুবিধা কি, তার অসুবিধা কি? তাহলে তার সুবিধা কি না, বাইরের জিনিসের খাদ্যবস্তুর স্বাদ আমরা পাচ্ছি। সুবিধা কি লিখে রাখবি। প্রবর্তনের সুবিধা হচ্ছে কি, বাইরের জিনিস যেটা আমাদের এখানে তৈরি হয় না তার একটা স্বাদ নিতে পারছি, বা নতুন জিনিস ফসল ফলাতে পারছি, একটা জমিতে অনেক ধরনের ফসল ফলাতে পারছি, তাই তো। অসুবিধা কি? সাপোজ ধর আমি লিচু নিয়ে এসে দেখছি হেভি লিচু চাষে লাভ পাচ্ছি, আমি এবার শুধু লিচু চাষে শুরু করে দিলাম, তাহলে আমাদের এখানে নেটিভ যে চাষ, হয়তো আম চাষটা আমাদের পশ্চিমবঙ্গে প্রধান, সে আম চাষটা কিন্তু তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। হ্যাঁ, মালদার ক্ষতিগ্রস্ত হয়ে গেল, বিকজ আমি লিচু চাষ করছি। কৃষক তো লাভ দেখবে। তাহলে এটা কিন্তু তাহলে নেটিভ প্রজাতি, যেগুলো নেটিভ মানে সেই অঞ্চলের যেটা অরিজিনাল প্রজাতি,
সেগুলো তাহলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। 2 নম্বর, হ্যাঁ, যে নতুন জিনিস যদি এখানে ইন্ট্রোডিউস করা হচ্ছে তাহলে এখানের যে আঞ্চলিক প্রজাতিগুলো আছে সেগুলো তাহলে ক্ষতিগ্রস্ত। হ্যাঁ বল, এত বড় লাইন কতটা করে লিখবো ভাই? আঞ্চলিক প্রজাতি ক্ষতিগ্রস্ত হয়। এরপরে আমরা আসছি যে আরেকটা অসুবিধা হয়, এই যে বিভিন্ন রকম রোগ চলে আসতে পারে। যে রোগটা আমাদের 3 নম্বর পয়েন্ট হচ্ছে বিভিন্ন রকম রোগ চলে আসতে পারে। যে রোগটা আমাদের এখানে থাকেনি কিন্তু সেই রোগটা চলে আসতে পারে বা ইন্ট্রোডিউস হতে পারে। বোঝা গেল? এই হচ্ছে অসুবিধা সুবিধা। এরপরে আমরা আসছি নির্বাচন বা সিলেকশন। সিলেক্ট করুন। সিলেকশনটা হচ্ছে খুব সোজা পদ্ধতি, একটা হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি। প্রাকৃতিক পদ্ধতিতে অলরেডি আমি বললাম যে প্রকৃতি যে সমস্ত গাছগুলোকে সিলেক্ট করছে যে আমার এখানে ভালো হবে, সেটা হচ্ছে প্রাকৃতিক সিলেকশন, খুব ভালো ব্যাপার। আর কৃত্রিম সিলেকশন যেটা, সেটা কি প্রকৃতি হয়তো না করে দিয়েছে কিন্তু আমি তাকে হ্যাঁ করিয়েই ছাড়বো, তাহলে সেটা গৌণ ছিল। এখানে আমরা বলবো কৃত্রিম সিলেকশন। ঠিক আছে, তো কৃত্রিম নির্বাচন। এখন কৃত্রিম নির্বাচন 3 রকম ভাবে হয়। একটা হচ্ছে দলবদ্ধ নির্বাচন। দলবদ্ধ নির্বাচন, তাহলে দলবদ্ধ নির্বাচন। আরেকটা বলছি কি, বিশুদ্ধ বংশধারা। বিশুদ্ধ বংশধারা নির্বাচন, দলবদ্ধ নির্বাচন, বিশুদ্ধ বংশধারা নির্বাচন। আরেকটা হচ্ছে ক্লোন নির্বাচন। এখন এগুলো সম্পর্কে জানতে হবে। সাপোজ ধর আমি একটা নতুন প্রজাতির ভুট্টা গাছ তৈরি করলাম। কি করে তৈরি করলাম সেটা আমার না জানলেও চলবে, তৈরি করলাম যেটা নতুন প্রজাতি। এখন সেটা গাছ লাগালাম এবং তার থেকে আমি দলবদ্ধভাবে কিছু ভুট্টার দানাকে নিয়ে নিলাম। দলবদ্ধ সিলেকশন। তো দলবদ্ধ সিলেকশনটা কি না, দলবদ্ধ সিলেকশনটা হচ্ছে যে পদ্ধতি, সেই পদ্ধতিটা হচ্ছে দলবদ্ধ সিলেকশনটা এমন একটা পদ্ধতি, ধর একটা নতুন ভুট্টা প্রজাতিকে আমি সিলেক্ট করলাম, তার মধ্যে হয়তো 2 লক্ষ ভুট্টা দানা পেলাম, তার মধ্যে কিছু ভুট্টা দানাকে সংরক্ষণ করে নিলাম, মানে একসাথে ধর 200টা ভুট্টা দানাকে সংরক্ষণ করে বাকিটাকে বিক্রি করে দিলাম। তাহলে পরবর্তী প্রজন্মে সেই 200টাকে আবার লাগালাম। তাই সেটা হচ্ছে দলবদ্ধ সংরক্ষণ বা সিলেকশন। কিন্তু সেটা না করে আমি দেখলাম যে ভুট্টা দানাগুলি পুরুষ্টু, সুন্দর দেখতে, গোল, বেশ ভালো দেখে ভালো মনে হচ্ছে, সেগুলিকে আলাদা আলাদা করে বেছে বেছে তুলে রাখলাম। লঙ্কার ক্ষেত্রে ভালো হয়, যে লঙ্কাগুলো দেখতে ভালো, বাঁকাটেরা নেই, শক্ত, যেগুলো মানে শুকিয়ে গেলেও সুন্দর থাকে, সেগুলোকে আমি ভালো করে প্রিজার্ভ করে রাখলাম, বাকিগুলোকে বিক্রি করে দিলাম। ঠিক আছে, তাহলে প্রিজার্ভ কেন করলাম না, পরের বছর ওগুলোকেই আমি লাগাবো যাতে আমি আরও ভালো গাছ পাই। তাহলে কি বিশুদ্ধ ট্রেডটা বা বিশুদ্ধ যে বংশধারাটা সেটাকে বজায় রাখার চেষ্টা করছি। এখানে কিন্তু আমি এলোপাথারি সংরক্ষণ করছি না, ভালো করে বোঝ। আগেরটাতে কি করেছিলাম, অনেক এক গাদা লঙ্কা তৈরি হয়েছে, কতগুলোকে রেখে দিলাম, সিলেক্ট করিনি। কিন্তু দ্বিতীয়টাতে কি, আমি ভালো ভালোগুলো বেছে বেছে আলাদা করে রাখলাম, বাকিগুলো বিক্রি করে দিলাম। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ক্লোনিং পদ্ধতি। ক্লোনিং মধ্যে হচ্ছে ধর একটি নির্বাচিত উদ্ভিদ এসছে, ঠিক আছে, তাহলে একটা উদ্ভিদ থেকে যদি লাখটা উদ্ভিদ তৈরি করা যায় যে পদ্ধতিতে, তাকে বলে ক্লোনিং পদ্ধতি। তাহলে এখন ক্লোনিং পদ্ধতির সাহায্যে আমরা একটা উদ্ভিদ থেকে অনেকগুলো উদ্ভিদ তৈরি করতে পারি। তাহলে কি একটা উদ্ভিদ যদি ভালো হয় তাহলে তার যে ক্লোনগুলো, তাহলে সেগুলোও নিশ্চয়ই ভালোই হবে, খারাপ তো হবে না। ক্লোন মানে একটা উদ্ভিদ বেঁচে আছে, সেই উদ্ভিদের একটা কোষকে নিয়ে সেটাকে কালচার করে তার থেকে গাছ তৈরি করা। বীজ স্টিজের দিকে যাবো না, জননের দিকেই যাবো না আমরা। বোঝাতে পারলাম? তাহলে এটা হচ্ছে ক্লোন নির্বাচন। তাহলে 1, 2, 3, 4 কৃত্রিম পদ্ধতির মধ্যে হয়ে গেল। বলো। দেখ, প্রথম দিকের কোশ্চেনগুলো এই সচরাচর আসে না, হয়তো কোনো কারণে দিয়ে দিল যে এর এই দুটো সুবিধা বলো, অসুবিধা বলো,
2 নম্বর বা 3 নম্বর। হ্যাঁ জায়গাগুলো প্রচুর লেখা আছে, ওর জন্য তো শর্টে বলে দিতেই যাচ্ছি, অত বললে মাথা খারাপ হয়ে যাবে। নেক্সট আসছি আমরা শঙ্করায়নে, ওর জন্য তোদেরকে বলি খাতাটা রাখবি, যেটুকু বলছি সেটুকু লিখে রাখবি, তাতেই তোদের হয়ে যাবে। শঙ্করায়ন, শঙ্করায়ন জিনিসটা কি? শঙ্করায়ন, শঙ্করায়নটা তোরা বুঝতে পারছিস না, এবার এটা ইংরেজি বলি সবাই বুঝতে পারবে। হাইব্রিড, সবাই বুঝতে পারছে। হাইব্রিড টমেটো, বাবা রে বিশাল, হাইব্রিড মুরগি, সব মুখস্থ। হাইব্রিড মানে কি, ধর এটা একটা প্রাণী, এটা একটা প্রাণী, এইটাকে মিলিয়ে দেওয়া হলো, জিন করবো না, এদের হচ্ছে ক্রস করলাম, এটা ধর ফিমেল, এটা ধর মেল, এই দুটোর মধ্যে জনন করলাম, তাহলে যেটা উৎপন্ন হলো তার মধ্যে কি এর কিছু বৈশিষ্ট্য আছে, এর কিছু বৈশিষ্ট্য আছে, তাহলে যেটা উৎপন্ন হলো সেটাকে আমরা বলবো হাইব্রিড। বোঝা গেল? তাহলে এটা প্রাণী দিয়ে দেখালাম, এখন তো আমি উদ্ভিদ পড়াচ্ছি, তাহলে এখন এটা উদ্ভিদ হবে। হ্যাঁ অবভিয়াসলি, ওই যে মানে এমনি হাইব্রিড টমেটো মানে কি, অন্য একটা টমেটোর প্রজাতির সাথে প্রজনন ঘটিয়ে সেটা করা হয়েছে। ব্যবসায়িক দিক থেকে দেখতে সুন্দর, বিদেশি টমেটো দেখতে সুন্দর, সহজে পচে না, কিন্তু তার টেস্টের পরিবর্তন এসে গেছে। অবভিয়াসলি কিছু তো চেঞ্জ হবেই। ওগুলো হচ্ছে পিওর ট্রেড, মানে দীর্ঘদিন ধরে, বছরের পর বছর ধরে তৈরি হয়ে এসেছে। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। ঠিকই বলেছেন কাকু, মানে ওটা হয়ও, মানে আমি নিজেও বুঝতে পারি। আমি দেশি টমেটোর চাটনি, বিদেশি টমেটোর চাটনি আমিই বলে দেবো, মানে যারা একটু খাদ্য রসিক তারা বলে দিতে পারবে, আর যারা যারা দিন কি রাত কি তারা সবই খেয়ে দেবে। তো এরপরে আসছি আমরা এই শঙ্করায়নের প্রকারভেদ। অন্ত ভ্যারাইটি শঙ্করায়ন। কি শঙ্করায়ন? অন্ত ভ্যারাইটি শঙ্করায়ন। অন্ত ভ্যারাইটি খুব ভালোই বুঝতে পারছিস। অন্ত মানে নিজেদের মধ্যে, মানে কি হচ্ছে, এই পদ্ধতিতে একই প্রকার ভ্যারাইটি যুক্ত কিন্তু জিনগতভাবে পৃথক, মানে খুব কাছাকাছি অবস্থিত ধর দুটো টমেটো গাছ, তাদের মধ্যে আমি শঙ্করায়ন ঘটালাম, তাকে বলে অন্ত ভ্যারাইটি যুক্ত। ঠিক আছে, এর সাহায্যে ভুট্টাকে তৈরি করা যায়, মানে বিভিন্ন ধরনের ভুট্টা প্রজাতি ইয়ে করে তৈরি করা যায়। এর নেক্সট আসছি আমরা আন্ত প্রজাতি। আন্ত মানে কি, এটা হচ্ছে একই প্রজাতিভুক্ত কিন্তু দুটো ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য, যেমন ধর লম্বা ধান গাছ বেটে করা হলো, তাহলে একটা মিডিয়াম তৈরি করে নিলাম, বুঝতে পারছি? বেটে, হ্যাঁ মেন্ডেল আছে, আবার আছে, তোদেরও আছে, বংশগতি আছে, তাহলে আন্ত আন্ত হয়ে গেল। ডবল কুসুম দিয়ে ডিম কি করে করে? ভালো কথা, এইটার সাথে সম্পর্কিত নয়, এটা হচ্ছে তোর নিষেক বা ফার্টিলাইজারের সাথে সম্পর্কিত। যদি দুটো ডিম্বাণু আসে, দুটো ডিম্বাণুকে যদি দুটো শুক্রাণু ফার্টিলাইজ করে, তাহলে দুটো কুসুম তৈরি হচ্ছে, ঠিক আছে? বা যদি দুটো ডিম্বাণু তৈরি হয়, নিষিক্ত যদি নাও হয়, দুটো ডিম্বাণু যদি তৈরি হয়, তাহলে দুটো ডিম্বাণু যদি একটা ডিমের মধ্যে যদি দুটো ডিম্বাণু থাকে, তাহলে দুটো ইয়ক পাচ্ছি, যেমন করে যমজ বাচ্চা হয়। এইটার সাথে এটা সম্পর্কিত নয়। হ্যাঁ বলতে পারিস যে শঙ্করায়ন নয়, এটা বলতে পারিস যে খাদ্য তৈরির ক্ষেত্রে একটা উপকারী ভূমিকা দিচ্ছে, কিন্তু টেকনিকটা শঙ্করায়ন, টেকনিকটা হচ্ছে ডবল করে দেওয়া। এরপরে আমরা আসছি আন্ত প্রজাতি। আন্ত ভ্যারাইটি ছিল এটা, এরপরে আমরা আসছি আন্ত প্রজাতি। আন্ত প্রজাতি মানে একই গণের মধ্যে অন্তর্গত দুটি আলাদা প্রজাতি, যেমন ধর দুটি ভিন্ন প্রজাতির তুলো, তার মধ্যে যদি আমরা তুলো তাদের মধ্যে যদি করি, তাহলে যেটা হয় সেটাকে বলবো আন্তঃপ্রজাতি। গণের মধ্যে কিন্তু প্রজাতিগুলো আলাদা। আর তারপরেরটা হচ্ছে আন্তঃগণ। আন্তঃগণ মানে গণটাই আলাদা। যেমন অদ্ভুত একটা জিনিস বলছি, মূলোর সাথে, অবাক হবি শুনলে, মূলোর সাথে বাঁধাকপি, বিশাল কম্বিনেশন ভাই।
উদ্ভিদটার না, হ্যাঁ কি আমি নিজেও ভুলে গেছি, দাঁড়া বলছি, র্যাফানো ব্রাসিকা বলে একটা জিনিস তৈরি হবে, রেখে দিই দাঁড়া। এটা সেরা কোশ্চেন, কিসের মতো দেখতে হবে? ব্রাসিকা, র্যাফানো ব্রাসিকা, ঠিক আছে, হ্যাঁ ইম্পর্টেন্ট। বলবে র্যাফানো ব্রাসিকা কি, তখন অ্যান্সার দিতে হবে মূলো এবং বাঁধাকপি মিশ্রণের ফলে, মানে অড। এবার তুই ভাবিস না যারটার সাথে করে দেবো, এটা কিন্তু হয় না, মানে ব্যতিক্রম ভাবে মূলোর সাথে বাঁধাকপি হয়ে গেছে, বিজ্ঞানীরা সবকিছু টেস্টিং করেছে। হ্যাঁ, এবার তুই যদি বলিস যে মানুষের সাথে চিংড়ি মাছের জনন ঘটাবো, তাহলে কি সেটা সম্ভব হয় কখনো? হবে না। তাহলে সেই রকম ব্যতিক্রম ঘটে গেছে, এটা সেই রকম যেটা তৈরি হয় সেটার নাম হচ্ছে র্যাফানো ব্রাসিকা। হ্যাঁ অবশ্যই খাওয়ার জন্যই তৈরি হচ্ছে। না এখানে খাওয়া যায় না ভাই, আমি খাইনি, কিন্তু খেলে নামটা মনে থাকতো। এত সৌভাগ্য হয়নি, দুর্ভাগ্য বলতে পারিস। দরকার নেই ভাই, আমি মূলো দিয়ে দরকার হলে বাঁধাকপি রান্না করে খাবো, যেটা কেউ কোনোদিন করেনি। দারুণ লাগবে বল, একটা বাঁধাকপির নিজস্ব একটা আলাদা গন্ধ, আবার মূলোর একটা আলাদা গন্ধ, দুটো মিশে গিয়ে কি হবে মা। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এরপরে আমরা আসছি, অবশ্যই উদ্ভিদ। এরপরে আমরা আসছি যেটাতে, সেটা হচ্ছে এই সংকরায়ন করব কি করে। সংকরায়নের তো নির্দিষ্ট কিছু পদ্ধতি আছে, যা খুশি তাই করে দিলে তো হবে না হাইব্রিড তৈরি করতে। তাহলে প্রথমে হচ্ছে জনিত্রী জীবকে নির্বাচন করতে হবে। জনিত্রী জীব মানে বাবা মা, যেটা প্যারেন্টাল জীব, মানে তাদেরকে তাহলে কি হতে হবে, অবশ্যই সুস্থ হতে হবে। ওরা যদি নিজেরাই রুগ্ন রোগগ্রস্ত হয়, তাহলে তার ভালো জিনিস পাবো না। তাহলে দুটো সুস্থ সলিড গাছকে নিতে হবে, বা দুটো সুস্থ সলিড দেখতে কিছু উদ্ভিদের বীজকে নিতে হবে, যেটার থেকে সুস্থ একটা গাছ উৎপন্ন হতে পারে। তাহলে প্রথম এটা পদ্ধতি, ফার্স্ট স্টেপ পদ্ধতি, জনিত্রী জীবকে নির্বাচন করা। 2 নম্বর আসছে জনিত্রী জীবের সম্পর্কে তথ্য সংগ্রহ করা। মানে আমি ধর নিয়ে নিলাম একটা গম গাছ, আমি কিছুই জানি না যে কখন ফুল ফুটবে, কখন ফল হবে, কখন জল দিতে হবে, কিছু জানি না। তাহলে কি এত গাছটাকে বাঁচাতে পারবো না। সেই জন্য তার আগে একটা ইনফরমেশন দিতে হবে। যেমন আমার কাছে টিউশন পড়তে আসার আগে তোরা জেনেছিলি যে স্যার টিউশন পড়ায়, তবেই আমার কাছে এসেছিস, নাহলে থোড়াই আসতিস। এবং বায়োলজি টিউশন পড়ায়, এসে নিশ্চয়ই যদি দেখতিস কেমিস্ট্রি খুলে বসে আছে, তাহলে তোরা পালিয়ে যেতিস। তাহলে সেই ব্যাপারটা হচ্ছে এখানে, মানে আগে তোমাকে জেনে নিতে হবে যে গম গাছটা আদৌ যে গম গাছ বটে তো, যদি গম গাছ হয় তাহলে গম গাছে সত্যি গম গাছে ফল দেয় তো, বা কদিন বাবদ ফল পাবো, মানে গম পাবো, ফল তো বলবো না, শস্য গম পাবো, কদিন অন্তর থেকে জল দিতে হবে, মানে 6 মাসে উৎপন্ন হয় না 3 মাসে ফল উৎপন্ন হয়, তাহলে এই তথ্যগুলো নিতে হবে। 3 নম্বরে আসছে এরপরের মেন ব্যাপারটা হচ্ছে, সেটা কি বলছে যে তাকে বলে ইমাসকুলেশন বা পুরুষত্বহীনতা। ইমাসকুলেশন বা পুরুষত্বহীনতা। এখন ব্যাপারটা হচ্ছে এটা কেন করা হয়। এই যে একটা ফুল তোদের পড়িয়েছিলাম, সেই ফুলের মধ্যে পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র দুটোই অবস্থান করে। এগুলো যদি ধরো পুংকেশর চক্র, এটা ধরো একটা গর্ভকেশর চক্র থাকে, তো পড়িয়েছিলাম মনে করে দেয়। এখন একটা ফুলের মধ্যেই যদি পুংকেশর এবং গর্ভকেশর থাকে, তাহলে নিষেকটা কিভাবে হবে? এই ফুলের পুংকেশর থেকে পরাগরেণু গিয়ে গর্ভকেশরে পড়বে, যে নিষেক হয়ে যাচ্ছে। তাহলে সেটা নিজের মধ্যেই ঘটছে, নিজের মধ্যে ঘটলে তো হাইব্রিড তৈরি হবে না। হাইব্রিড হতে গেলে এর সাথে অন্য একটা ফুলে লাগতে হবে। তাহলে এখন কি করছে না, মানুষ এত বদমাস, পুংকেশরগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছে। মানে পুংধানী, মানে পুরুষ জননতন্ত্র, যেটা পুরুষ জননতন্ত্র তো থাকে না বেসিক্যালি, পুংকেশর চক্র, সেই পুংকেশর চক্রটাই কেটে বাদ দিয়ে দিচ্ছে। তাহলে এখন এটা উভয় লিঙ্গ ছিল, মেল এবং ফিমেল সব ছিল, এখন এই ফুলটা শুধু ফিমেল হয়ে গেল। এখন এর যদি জনন হয়, তাহলে অন্য একটি ফুল থেকে
পুংকেশ্বর থেকে পরাগরেণু এসে তবেই এর গর্ভমুণ্ডে পড়তে হবে, দিয়ে জনন ঘটাতে পারবে। মানে এ বাধ্য হাইব্রিড করতে, মানে এর কাছে আর অন্য কোনো উপায় নাই। সেই জন্য কতটা চালাক দেয়, বেশ ইন্টারেস্টিং। তাহলে তোদের কিন্তু এই 3 নম্বর পয়েন্ট মোস্ট ইন্টারেস্টিং এবং মোস্ট ইম্পর্টেন্ট, যে হোয়াট ইজ ইমাসকুলেশন। হ্যাঁ হ্যাঁ, ইমাসকুলেশন একই। 2 নম্বর কোশ্চেন বিশাল লাগে ইমাসকুলেশন। এখন কি করে করব ইমাসকুলেশন করতে গেলে এগুলোকে কেটে বাদ দিতে হবে। তা কি দিয়ে কাটবো? হলে কাঁচি বা চিমটে, সেটা দিয়ে তুলে বাদ দিয়ে দেবো, কেটে ফেলে দেবো, এই জায়গাগুলোকে কেটে ফেলে দেবো। 2 নম্বর হচ্ছে ঠান্ডা বা আরো গরম জল দিয়ে দেবো, পুরোটাতে নয়। আবার স্যার বলেছে ইমাসকুলেশন করে ফুলটার উপরে দিয়ে দিলাম গরম জল, বাস পুরো শেষ। দেখে শুনে ঠিকভাবে শুধু পুংকেশ্বরগুলোর মাথায় মাথায় গরম জল টাচ করিয়ে দিলাম, বা হয়তো ঠান্ডা জল টাচ করে দিলাম, তাহলে সেগুলো ইনঅ্যাক্টিভ হয়ে গেল, মানে সেগুলো আর অ্যাক্টিভেট রইল না। তাহলে 2 নম্বর কি? হট অর কোল্ড ওয়াটার। কাঁচি বা চিমটির সাহায্যে। 3 নম্বরটা হচ্ছে সাকশন পদ্ধতি। এইটা আবার কি? যখন ফুলটা ছোট থাকে, খুব ছোট ফুলের ক্ষেত্রে পরাগরেণু যেগুলো তৈরি হয়, সেই পরাগরেণুগুলো তো তৈরি হয়েছে, একটু নাড়লেই দেখবি পরাগরেণুগুলো পড়ে যায়। পরাগরেণুগুলোকে একটা শোষকের সাহায্যে আমরা সাফ করে নেব, মানে চুষে নেব। তাহলে পরাগরেণুগুলোকে যদি নিয়ে নিই, তাহলে এইটাকে ফার্টিলাইজ করার জন্য আর তো কোনো পরাগরেণু রইল না। থাক না, পুংকেশ্বর থাকুক, দায় লেগেছে, থাকলে আমার বয়ে গেল, আমি তো আসল জিনিসটাকে বার করে নিয়েছি। তাহলে কি সাকসেশন করবো। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কিছু রাসায়নিক পদার্থ ইউজ করা হয়। রাসায়নিক পদার্থ, ঠিক আছে। D 2,4 ডাইক্লোরোফেনসি অ্যাসিটিক অ্যাসিড, 2,4 ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, 2,4-D ইউজ করা হয়। আরো অনেক কিছু আছে, হ্যাঁ, টিবা, NaA, MH, বিভিন্ন ধরনের জিনিস আছে, ম্যালিক হাইড্রোজাইড, ঠিক আছে, এগুলো আছে। একটা আরো এইসব ছেড়ে দিয়েছে। এরপরে হচ্ছে ব্যাগিং বা আবৃতকরণ। এতেও এর শান্তি হয়নি, ঠিক আছে। বলছে সংকরায়ন করছি তো, এখন ধর একটা জায়গাতে অনেক গাছ লাগিয়েছি, তাহলে অন্য একটা ফুলের চলে এলো পরাগরেণু, যেই পরাগরেণুটা খুব একটা ভালো নয়, তাহলে যে অপত্যগুলো তৈরি হবে তাহলে সেটা খারাপ হবে। এত কিছু করেও আলটিমেট খারাপ পাচ্ছে, সেই জন্য বলছে দাঁড়া এটাকে আমি ঢেকে দিলাম, মানে ফুলটাকে একটা ব্যাগ দিয়ে ঢেকে দিলাম, প্লাস্টিকের ব্যাগ দিয়ে, তাহলে বাইরের থেকে পরাগরেণু এলেও পড়তে পারবে না। তাহলে সেটা হবে কি করে জানো? আমি করব গিয়ে, আমি অন্য একটি ভালো ফুল দেখবো, সেই ফুলটির পরাগরেণুটি তুলবো, দিয়ে তুলে নিয়ে এসে চিমটার সাহায্যে এটিকে দেবো, তবে শান্তি হলো আমার, মানে আমার কাউকে বিশ্বাস নাই, ঠিক আছে। সেই জন্য নেক্সট স্টেপ কি বলবো, তারপরের পয়েন্ট কি হলো? ব্যাগিং, 5 নম্বর কথা। আর তারপরের পয়েন্টটা হচ্ছে ক্রসিংটা বলেই দিলাম। ক্রসিংটা মানে ওই আমি নিজে যেটি পছন্দ সেটি থেকে পরাগরেণু নিয়ে অন্যর মুন্ডটিতে দেবো, মানে গর্ভমুণ্ডটিতে দেবো, তাকে বলে ক্রসিং। এই হচ্ছে ব্যাপার। এগুলো কিন্তু খুব ইজি, লাইন বাই লাইন। আমার দরকার হলে আজকে ভিডিওটা ছাড়বো, কারণ আমি ভিডিওটা করছি যখন, এগুলো একবার মাথায় ঢুকিয়ে নিস তাহলেই হয়ে যাবে। বইয়ে অনেক ইলাবোরেটলি করা আছে। 4 পয়েন্টটা হচ্ছে ইমাসকুলেশনের পদ্ধতি করছি। এগুলা ইমাসকুলেশনের কিভাবে হয় সেটা আমি বললাম। এরপরে আমরা চলে আসছি চিহ্নিতকরণ।
এর তো এরপরে ধর এর হয়ে গেল কমপ্লিট, ক্রসিং কমপ্লিট, তো অনেক ফুল আছে, বুঝবো কি করে কোন ফুলটার হয়েছে? সেই জন্য এই ফুলটার তলে এরকম একটা প্ল্যাকার্ড সহ ডিটেল লিখে দিলাম যে এত তারিখে আমি এটার ইমাসকুলেশন করেছি বা এখানে জনন ঘটিয়েছি, যে ডিটেল লিখে ওইটাকে লিখে দিলাম। ট্যাগিং বলে না, ট্যাগ বা লেবেল করা আছে, জামা কাপড় কিনলে দাম লেখা থাকে, ডিটেল লেখা থাকে, এখানেও হ্যাঁ ওই রকম লিখে দেওয়া আছে, ওই রকম ব্যাপার। এরপরে কি তারপরে স্টেপ আসছে, হ্যাঁ এটা লেবেল। ইমাসকুলেশনের পরে 7 নয়, এটা 3-এর পরে 4 নম্বর পয়েন্ট। এরপরে আমরা আসছি সংকর বীজ সংগ্রহ। এরপর এই ফুলটার থেকে কি পাবো? বীজ পাবো। কি পাবো? বীজ পাবো। সেই বীজগুলোকে সংগ্রহ করব, কিছু না, সহজ ব্যাপার। তাহলে সেই বীজগুলো কি? সংকর বীজ হলো, হাইব্রিড বীজ অবশ্যই। এরপরে কি আছে? এই সংকর বীজ নির্বাচন পদ্ধতিটা একটু ইম্পর্টেন্ট। সংকর বীজ মানে দেখ, মনে করে দেখ, ক্লাস 10-এ পড়েছিলি F1 জন্য তৈরি হয়, ফাদার মাদার থেকে যেটা তৈরি হয় সেটা F1 জনু। তাহলে এই বীজগুলো হচ্ছে F1 জনুর বীজ। এখন এই বীজগুলোকে আমি সংগ্রহ করলাম এবং সেগুলোকে লাগালাম, আবার কতগুলো বীজ সংগ্রহ করলাম, আবার লাগালাম, আবার সংগ্রহ করলাম, আবার লাগালাম। এটা হচ্ছে র্যান্ডমলি আমরা নিয়ে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, পরীক্ষা করেই ইয়ে করেই চিহ্নিত করতে, নাহলে করা যায়। হ্যাঁ F1 বীজ সংগ্রহ, হ্যাঁ ওইটাই অল্পই, মানে দুলাই না, এই বইয়ে অনেক বেশি দেখা। তো এখন বংশানুক্রমিক পদ্ধতিতে মানে কি? ওই যে বললাম, এক জনু, তারপরের জন্য, তারপরের জন্য সংগ্রহ করছি, আবার লাগাচ্ছি, সংগ্রহ করছি, আবার লাগাচ্ছি। এটা হচ্ছে একটা পদ্ধতি গেল। আরেকটা আছে দলগত পদ্ধতি। আগেরটার মধ্যে আগে একবার দলগত উল্লেখ করেছি, মানে কতগুলোকে রেখে দিলাম, আবার সেগুলো লাগালাম, আবার কতগুলোকে রেখে দিলাম, বুঝতে পারলাম? এই হচ্ছে ব্যাপার। এগুলো এত মাথায় ঢোকানোর দরকার নেই, জাস্ট বের করে দেন, ঠিক আছে? যতদূর অবধি লেখালাম ততদূর অবধি মাথায় যাক। এরপরে আমরা যেটাই আসবো সেটা হচ্ছে পলিপ্লয়েডির ধারণা। পলিপ্লয়েডির ধারণা এরপর থেকে একটু তাও ইন্টারেস্টিং হবে। বলো। এই তো বললাম এই মাত্র, বংশানুক্রমিক পদ্ধতি বললাম তো এই মাত্র, দলবদ্ধ পদ্ধতি আর বংশানুক্রমিক, ওইগুলো একবার করে রিডিং দিবি, কিছু নেই। এরপরে আমরা আসছি পলিপ্লয়েডির ধারণা। পলিপ্লয়েডি জিনিসটা কি? পলিপ্লয়েডি হচ্ছে ইউক্যারিওটিক কোষের ক্রোমোজোমের সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? 2n দ্বারা প্রকাশ করা হয়। 2n = 46 মানুষের ক্ষেত্রে হয়, তাই তো? এখন এই ক্রোমোজোম সংখ্যা যদি সেটে সেটে বৃদ্ধি পায়, মানে ধর 2n মানে 46, মানে 23 জোড়া ক্রোমোজোম ছিল, এখন 3n যদি হয়ে যায়, গুণিতক আকারে বৃদ্ধি পায়, বা 4n হয়ে যায়, মানে ক্রোমোজোম সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাকে বলবো পলিপ্লয়েড দশা, ঠিক আছে? তাহলে তোদের কোশ্চেন দেবে পলিপ্লয়েডই কাকে বলে, আশা করি লিখতে পারবি। যখন হচ্ছে 2 বা তার বেশি সেটে পরিবর্তনটা হচ্ছে, গুণিতকে পরিবর্তন হচ্ছে, তাকে বলে পলিপ্লয়েডি। তাহলে পলিপ্লয়েডির ধারণা বেশ। এখন পলিপ্লয়েডি কিভাবে তৈরি করা যায় সেটা আমাকে জানতে হবে। ভালো করে বোঝো, একটা সেল, তার আগে নিউক্লিয়াসটা বিভাজন হয়, যদি দুটো বিভাজিত হয়ে দুটো নিউক্লিয়াস হয়, তাহলে এখন বিভাজিত হয়ে দুটো নিউক্লিয়াস তৈরি হলো। এখন এর মাঝ বরাবর যদি আমি কেটে দিই, তাহলে সেটা হতে দেব না, এই মাঝ বরাবর বিভাজনটা হচ্ছে না, মানে সাইটোকাইনেসিসটা হচ্ছে না। ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন ঘটছে, কিন্তু সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে না। তাহলে একটার থেকে দুটো হলো, আবার এটা ভেঙে গিয়ে কটা তৈরি করবে? দুটো, আবার এটা দুটো, তাহলে সংখ্যা দেখ অলরেডি বৃদ্ধি পাচ্ছে। তাহলে ক্রোমোজোম সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কার মধ্যে? একটা সেলের মধ্যে।
তাহলে কি করেছি, আমি সেলটাকে ভাঙতে বাধা দিয়েছি, সাইটোকাইনেসিস হতে বাধা দিয়েছি। কাকে দ্বারা বাধা দেওয়া হয়? কলচিসিন বলে একটা জিনিস আছে, কলচিসিন, সেটা যদি ব্যবহার করে দিই, বা কলচিপ্লয়েড, ঠিক আছে, তাহলে এটা যদি ব্যবহার করে দিই, কলচিসিন যদি ব্যবহার করে দিই, তাহলে ক্রোমোজোম সংখ্যা বাড়তেই থাকবে। তাহলে এই ধরনের পদ্ধতিতে পলিপ্লয়েডই ঘটানোকে বলে কলচিপ্লয়েড। খুব সোজা নাও, কি বলে? কলচিপ্লয়েড। কি বল? বলছি কেন বাড়ানো হচ্ছে। এই হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে। এরপর এই পলিপ্লয়েডের দুটো ভাগ আছে, একটা হচ্ছে অটো পলিপ্লয়েড আর একটা হচ্ছে অ্যালো পলিপ্লয়েড। অটো মানে একই প্রজাতির যদি কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা বৃদ্ধি পায় তাকে বলবো অটো পলিপ্লয়েড। একই প্রজাতি, এগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি, এখান থেকে দুর্নাম কোশ্চেন। হ্যাঁ, একই উদ্ভিদ, মানে আমি বলছি একই উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা যদি গুণিত হারে বৃদ্ধি পায়, মানে একটা উদ্ভিদের মধ্যে ঘটছে, বুঝতে পারছিস। এখন হচ্ছে অ্যালো পলিপ্লয়েডে কটা হয়, দুটি ভিন্ন প্রজাতির মধ্যে সংকরায়ন ঘটানো, দুটি ভিন্ন প্রজাতির মধ্যে সংকরায়ন ঘটিয়ে যে সংকর গাছটা পেলাম, সেই সংকর গাছটার মধ্যে যদি আমি ক্রোমোজোম সংখ্যাটাকে বৃদ্ধি করি, তখন তাকে বলবো অ্যালো পলিপ্লয়েড। বোঝাতে পারলাম? এখন কার যেন অঙ্কিতার প্রশ্ন, যে আমরা এত ক্রোমোজোম বাড়িয়ে ভেগ মেরে করছিটা কি? ইয়ার কি হচ্ছে সব? না, ইয়ার কি করছি না, আমরা কি করছি আমরা দেখব। কি করব? প্রথমে বীজহীন ফল তৈরি করছি, পার্থেনোকার্পি করছি, বীজ আর হতে দিচ্ছি না। শস্য নিউক্লিয়াসটা ভেঙে ভেঙে বাড়িয়ে যাচ্ছি, কিন্তু বীজ আর হতে দেব না। আরে বীজ হলে আমরা আঙুরের মধ্যে যদি এত গোদা একটি বীজ পাই, তাহলে কেমন খেতে লাগবে? কলা, যদি বনের কলা খেয়ে থাকিস তাহলে পুরোটা ওনাকে পাথরের মতো বীজে ভর্তি, এবং সেই বীজগুলো পাথরের মতো, একবার যদি খেয়েছিস তার দাঁতটা ভেঙে পড়ে যাবে। আমি নিজে খেয়েছি, আমি নিজে পেয়েছি, কিন্তু অসাধারণ মিষ্টি হয়, বিশাল খেতে হয়, মোটা হয়, বিশাল খেতে হয়, কিন্তু হ্যাঁ বল। বনু কলা, বনে মানে ওয়াইল্ড প্রজাতি। তো পাথরের মতো বীজগুলো শক্ত হয়। আমরা তো আমি ছোটবেলায় ভেবেছিলাম যে পাথর ঢুকিয়ে দিচ্ছে কেউ কলার মধ্যে, ছোট ছেলে বুঝবো কি করে, মানে পুরো পাথর, এত শক্ত হয়। তাহলে সেইটাকে তৈরি হতে দেব না, বীজহীন ফল তৈরি করবো। হচ্ছে অভিব্যক্তিতে প্রভাব, যেমন ক্রোমোজোম সংখ্যা আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তো এখন এই ক্ষেত্রে ক্রোমোজোম কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে ক্রোমোজোম। তাহলে এখন বল, আগে ধর 40টা ক্রোমোজোম ছিল, তাহলে যে বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছিল এখন ধর 46টা বা 48টা ক্রোমোজোম হয়ে গেছে, তাহলে এক্সট্রা কিছু বৈশিষ্ট্য চলে আসবে, তাহলে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন কিছু জীব তৈরি হবে বা উদ্ভিদ তৈরি হবে। তাহলে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন, যেটা কি করছে? অভিব্যক্তিতে সহায়তা করছে। মানে ধর একটা শীতের দেশের জিনিস এইখানে এসে নতুন কিছু বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে, সে কারণে এখানে তারা বেঁচে থাকতে পারছে। বোঝা গেল? আগে যা বললাম সেটারই হচ্ছে ফলাফলটা আরো ডিটেলিং। তাহলে ক্রোমোজোম সংখ্যা বৃদ্ধি করে নতুন প্রজাতি তৈরি করে, বীজহীন ফল ক্রোমোজোম বৃদ্ধি করছে। আর একটা হচ্ছে এর ফলে কি পরিবেশের সাথে তারা মানিয়ে নিতে পারে। এই বইটাই বললাম যে পরিবেশে যদি হার্শ কন্ডিশন হয়, নতুন বৈশিষ্ট্য আসার জন্য পরিবেশে মানিয়ে নিচ্ছে তারা। ব্যবহার নয়, হ্যাঁ, মানে পলিপ্লয়েডি কেন করব, যদি বলে পলিপ্লয়েডি করবো কেন, উদ্দেশ্য বলা যেতে পারে। হ্যাঁ, উদ্দেশ্য বলা যেতে পারে, আর ব্যবহারও হয়ে যেতে পারে। পলিপ্লয়েডি অ্যাপোমিসিস,
রোগ প্রতিরোধও করে। ওই যে বললাম নতুন বৈশিষ্ট্য আসছে, সেই বৈশিষ্ট্যগুলোর ফলে রোগ প্রতিরোধ করতে পারে, পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে, অনেক কিছু করতে পারে। হ্যাঁ, লিখে নাও। রোগ প্রতিরোধ করতে পারে, একই তো। নতুন কিছু যদি বৈশিষ্ট্য আসে, সেই বৈশিষ্ট্যটা ধর আগের গাছটাতে ছিল না, আগের গাছটাই না থাকার কারণে সে রোগ হয়ে যাচ্ছে তার, কিন্তু পলিপ্লয়েডি হওয়ার ফলে সেই বৈশিষ্ট্যটা তার শরীরে ঢুকে যাচ্ছে এবং রোগটার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারছে। বোঝা গেল? নতুন কি করে ফল হবে, এই কোশ্চেনটা ভালো করেছে। আমি নতুন ফল তৈরির জন্য যে পিকিউলিয়ার বীজ হয় সেটা আমি আলাদা করে কিছু তৈরি করে নিলাম, কিন্তু বাকিটাকে আমি লাগালাম কি শুধুমাত্র জাস্ট ফর সেল, বিক্রি করব, ওখান থেকে আমি বীজ নেবো না। এবং এটাতে আরেকটা কাজ করি, এতে তাহলে কি হচ্ছে না, বাইরের লোক ওই কলা গাছটা লাগাতে পারবে না বীজ থেকে। একবার দাঁড়াতো।